একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে একই ধারাবাহিকভাবে যদি এক একটা সাবজেক্ট নিয়ে শুরু করি তাহলে অনেকে মানে ঠিক বোর ফিল করছে। সুতরাং আমরা এই পড়াশোনার ব্যাপারটা একটু টেস্ট চেঞ্জ করতে চাই। তো আমি কাল পরশুর মধ্যে একটা রুটিন দিয়ে দেবো, কোন দিন কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হবে। সব দিন একই সাবজেক্ট নিয়ে আলোচনা করলে অনেকে আমি দেখছি বোর ফিল করছে। তা যাই হোক, আমরা শুরু করেছিলাম অর্গানন অফ মেডিসিন নিয়ে। বলেছিলাম যে অর্গানন অফ মেডিসিনের যে সূত্রগুলো আছে, যাকে আমরা বলি অ্যাফ্রেজিম ধরে ধরে আমরা আলোচনাগুলো করব। তা সেখানে দেখছি যে এই সূত্র অনেকে ঠিক ভালো লাগছে না আর কি। সেই জন্য একটু টেস্ট চেঞ্জ করা দরকার। আমরা ওই অ্যাফ্রেজিম 1, 2, 3 এভাবে যে করি তাহলে অনেকে একটু অসুবিধা হচ্ছে। তা আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই, যেহেতু আমরা খুব অল্প সময়ের মধ্যে প্র্যাকটিস করতে চাইছি। সেই জন্য আমরা আজকে অর্গানের একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে বলছে সিলেকশন অফ দ্য মেডিসিন, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। আমরা আগে আলোচনা করেছিলাম, এটা আমাদের একটু অনুধাবন করতে হবে যে ইংরেজিতে আমরা বাংলায় বলি ওষুধ, ইংরেজিতে কিন্তু ওষুধের 3টে পর্যায়ে 3টে নাম আছে। কখনো বলা হয় এটাকে ড্রাগ, কখনো বলা হয় এটা মেডিসিন, কখনো বলা হয় রেমিডি। তা আমাদের এটা আমরা ফার্মেসি থেকে জেনেছি যে হোমিওপ্যাথি ওষুধ, এই ড্রাগ, মেডিসিন আর রেমেডি, এগুলো কিন্তু আলাদা আলাদা মিনিং হয়। আমরা ড্রাগ কাকে বলি? যেমন ধরো একটা মানে যে মেডিসিনাল সাবস্টেন্স আছে যার মধ্যে ভেষজ গুণ আছে, যেমন আমরা নাক ভূমিকা আমাদের তৈরি করা হয় কুচিলা বীজ থেকে। কুচিলা একটা পয়জন নাট, তাই সে পয়জন নাট থেকে আমাদের যে ওষুধ তৈরি করা হয় তার নাম হচ্ছে নাক ভূমিকা। এই কুচিলাটার ওষুধের গুণ আছে আমরা জানি, এর মধ্যে ভেষজ গুণ আছে, তাহলে এইটা হবে, এটা ড্রাগ হবে। এই অবস্থায় আমরা জানি এটা, এই অবস্থানটায় আমরা এটাকে কুচিলাকে ড্রাগ বলব। এবার যখন এটা ড্রাগ প্রুভিং করে, হেলদি হিউম্যান বিং এর উপরে ড্রাগ প্রুভিং করে যে এটা পাওয়া গেল, যেটা আমরা বলেছিলাম যে ড্রাগ প্রুভিং এর যে রেকর্ড, সেই রেকর্ডকে বলা হয় মেটেরিয়া মেডিকা। তাহলে তখন এটা হয়ে গেল রেমেডি। আমরা যার জন্য মেটেরিয়াল মেডিকা পড়ার সময় আমরা বলি কয়টা রেমেডি পড়া হয়েছে, অর্থাৎ মানে ওয়েল প্রুফ যে মেডিসিন গুলো, ওষুধগুলো, সেগুলো হচ্ছে রেমেডি। এবার আমরা কোন রোগীর ক্ষেত্রে যখন আমরা ওই নাক ভূমিকাটা, যেহেতু আমাদের মেটেরিয়াল মেডিকেল থেকে আমরা জেনেছি তার লক্ষণের ভিত্তিতে আমরা কাউকে যখন ওই নাক ভূমিকা দেব তখন সেটা হয়ে যাবে মেডিসিন। অর্থাৎ মেডিসিন হচ্ছে ওয়েল সিলেক্টেড রেমেডি ইজ এ মেডিসিন। ওয়েল সিলেক্টেড রেমেডি ইজ এ মেডিসিন। তা এই মেডিসিন আমরা সিলেকশনটা কিভাবে করব? আমরা কিন্তু ড্রাগ সিলেকশন করব না, রেমেডি সিলেকশন করব না, আমরা মেডিসিন করব। তাহলে মেডিসিন কখন হবে? ওয়েল সিলেক্টেড রেমেডি ইজ কল্ড মেডিসিন।
তাহলে আমরা এই মেডিসিন কিভাবে সিলেক্ট করব? বিইং এ হোমিওপ্যাথ ফিজিশিয়ান আমরা কিভাবে আমরা মেডিসিনটা সিলেকশন করব? তা মেডিসিন সিলেকশন করা এবার হচ্ছে আমাদের যে আমরা দুটো পর্যায়ে রোগকে ভাগ করি। সাউন্ড হচ্ছে অমলেন্দু, সাউন্ডটা বন্ধ করো। অমলেন্দু, সাউন্ডটা বন্ধ করো। মাইক্রোফোনটা অফ করে দাও। অমলেন্দু, মাইক্রোফোনটা অফ করে দাও, সাউন্ড শোনা যাচ্ছে। তা আমরা অ্যালোপ্যাথি যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেমন কার্ডিয়াক ডিপার্টমেন্ট, রেসপিরেটরি ডিপার্টমেন্ট, ইউরিন ডিপার্টমেন্ট, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে। তা আমাদের কিন্তু হোমিওপ্যাথি যদি ডিপার্টমেন্ট বলতে হয় তাহলে আমরা দুটো ডিপার্টমেন্ট করতে পারি। সেটা হচ্ছে অমলেন্দু, মাইক্রোফোনটা কিন্তু অফ হয়নি। মাইক্রোফোনটা অফ হয়নি, কিন্তু মাইক্রোফোনটা অফ করে দাও। তা আমরা দুটো বিভাগ আমাদের চিকিৎসার ক্ষেত্রে, একটা হচ্ছে অ্যাকুইট ডিজিজ আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। তা অ্যাকুইট ডিজিজ আমরা আলোচনা করেছিলাম যে অ্যাকুইট ডিজিজ নিয়ে, আর ক্রনিক ডিজিজ হচ্ছে ক্রনিক মায়োজেমের জন্য যে রোগটা হয় সেগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ। তাহলে এই দুটো ডিপার্টমেন্ট আমরা আমাদের ভাষায় অ্যাকুইট ডিজিজের ডিপার্টমেন্ট আর ক্রনিক ডিজিজের ডিপার্টমেন্ট। তাহলে দুটো চিকিৎসা পদ্ধতি তো একরকম হবে না। তা আমরা অ্যাকুইট ডিজিজের চিকিৎসা কিভাবে করব? তার আগে আমরা টোটাল মেডিসিন সিলেকশনের যে ধাপগুলো আছে সে ধাপকে আমরা তিনটে ভাগে ভাগ করব। সেটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হোক আর অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে হোক। তিনটে ধাপের মধ্যে কি? প্রথম ধাপটা হচ্ছে কেস রেকর্ড করা। আমরা এর আগে হাউ টু টেক দ্য কেস নিয়ে আলোচনা করেছি, অনেক কয়েকবারে আলোচনা করেছি। তাহলে আমাদের প্রথম ধাপটা হবে কেস রেকর্ড। তাহলে কেস রেকর্ড করার জন্য কেস টেকিং ফরম্যাট আছে, সে ফরম্যাট অনুযায়ী আমরা কেস টেকিং করব, কেস রেকর্ড করব। তাহলে প্রথম ধাপ হচ্ছে কেস রেকর্ড করা। দ্বিতীয় ধাপে হচ্ছে রেপার্টাইজেশন করা। আমরা রিমার্ক একটু জিজ্ঞেস করিনি, রেপার্টরি সম্বন্ধে কোন ধারণা আছে? রেপার্টরি সম্বন্ধে কোন ধারণা আছে তোমার? রেপার্টরি কাকে বলে? বোধহয় নেই ধারণা। রেপার্টরিটা আমরা ম্যাটেরিয়া মেডিকার নাম শুনেছি। এই ম্যাটেরিয়া মেডিকার যে লক্ষণগুলো আছে সেগুলো যে স্টোরেজ একটা পুস্তকে লিপিবদ্ধ করা আছে, ওটা স্টোর, সেই মানে বিভিন্ন অর্গান ওয়াইজ বিভিন্ন ভাগে সেটা স্টোর করা আছে, সেটাকে বলা রেপার্টরি। তা এই রেপার্টরির মধ্যে আমরা অসংখ্য লক্ষণ পাই। যদি কারো পক্ষে কেনা সম্ভব হয় একটা রেপার্টরি কিনে নিতে পারো। এখন বোধহয় অনেক দাম হয়ে গেছে, 1200-1400 টাকার বেশি হবে হয়তো। তা যাই হোক, তা ওই রেপার্টরিজেশন করতে হবে। রেপার্টরি দেখে সেই সমস্ত লক্ষণগুলো আমাদের কালেক্ট করতে হবে। তারপরে হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে কেস অ্যানালাইসিস করা। সেই সম্ভাব্য ওষুধগুলো আমরা সেখান থেকে কিছু সম্ভাব্য ওষুধ পাবো, সেই ওষুধগুলোর মধ্যে কম্পেয়ার করতে হবে, যার জন্য আমরা
অন্য কোনো মেডিকেল কলেজে অবশ্য কম্পারেটিভলি পড়ানো হয় না, কিন্তু আমরা একটা কম্পারেটিভ ম্যাথমেটিক্যাল পড়াই এই জন্য যে আমাদের কম্পেয়ার করার দরকার আছে। তাহলে তৃতীয় ধাপে আমাদের যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে যে অ্যানালিসিস করব এবং রেপিটাইজেশন করব, করে সেখানকার মেডিসিনের সঙ্গে আমরা কম্পেয়ার করব, কম্পারেটিভলি আমরা দেখব। তারপরে এই টোটাল প্রক্রিয়াকে বলা হয় অ্যানামনেসিস। এইভাবে আমরা, অর্থাৎ যেটাকে আমরা বলি এভালুয়েশন অফ সিমটমস, লক্ষণের মূল্যায়ন করা। এই এভালুয়েশন অফ সিমটমস আমরা এই তিনটে ধাপ পেরোনোর পরে আমরা এভালুয়েশন অফ সিমটমস, লক্ষণের মূল্যায়ন করব। তবে এইভাবে কেস রেকর্ড, রেপার্টরিকরণ এবং অ্যানালিসিসের মাধ্যমে একটি ওষুধ নির্বাচন করা সম্ভব হবে। এই প্রক্রিয়াটি অনুসরণ করে একটি অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি, এখানে রেমেডি মানে আমরা ওই ডেফিনিশন মেডিসিন, তারপরে ড্রাগ রেমেডির যে ডেফিনিশন দিতে গিয়ে আমরা বলেছিলাম যে রেমেডি তাহলে কাকে বলে, ম্যাটেরিয়া মেডিকাল যে রেকর্ড গুলো সেটাই হচ্ছে রেমেডি। তাহলে আমরা সেখান থেকে এখানে কিন্তু আমরা এখন রেমেডি ব্যবহার করছি, তাহলে রেমেডি সিলেকশন করতে হবে। এই যখন এটা সিলেকশন হয়ে গেল তখন এটা হয়ে গেল মেডিসিন। অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি সিলেকশন করতে গেলে তাহলে আমাদের অনেক কিছু ধৈর্যের দরকার এবং বিচক্ষণতা দরকার। এই রেমেডি সিলেকশনে আমাদের ধৈর্য লাগবে এই জন্য যে অ্যালোপ্যাথি চিকিৎসা তো নয়, নাক দেখলাম, কান দেখলাম, স্টেথোস্কোপ দিয়ে একটু হার্টবিট দেখলাম, ব্লাড সুগার টেস্ট করলাম, তা এই সময় করে আমরা অ্যালোপ্যাথি যেটা করে মেডিসিনটা ওরা সিলেকশন করে। আমাদের তো তা হয় না। আমাদের যে তিনটে ধাপ পেরোনোর পরে প্রথম হচ্ছে কেস রেকর্ড। কেস রেকর্ড মানে আদ্যপান্ত তার 14 পুরুষের ইতিহাস, কেস হিস্ট্রি নিতে হবে, তার মডালিটি নিতে হবে, এ সমস্ত নিয়ে তাহলে কেস রেকর্ড করলাম, তারপর রেপিটাইজেশন করলাম, তারপরে এভালুয়েশন করলাম। এইভাবে আমাদের ওষুধগুলো সিলেকশন করতে, সুতরাং এগুলো করতে গেলে আমাদের যথেষ্ট ধৈর্য দরকার। আর একটা বিচক্ষণতা দরকার। কেন বিচক্ষণতা দরকার? এই জন্য আমরা পরবর্তীকালে আলোচনার মধ্যে বুঝতে পারবেন যে কেন আমাদের চোখ কান সব খোলা রাখতে হয়, বিচক্ষণতার দরকার হয় কেন। তাহলে এইভাবে আমরা তরুণ রোগের চিকিৎসা করব। এবার তরুণ রোগে যদি আমরা ডিজিজ ওয়াইজে মেডিসিন দিই তাহলে কিন্তু আমাদের হোমিওপ্যাথির নীতি বিলুপ্ত হয়ে যাবে। আপনারা বাজারে দেখেছেন যে অনেক হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা 4-5টা মাদার টিনচার দেয়, অনেকগুলো পটেন্টাইজ ওষুধ দেয়, এবং অনেকে লব্ধপ্রতিষ্ঠ হোমিওপ্যাথরাও এইটা করে। এটা কিন্তু হোমিওপ্যাথির নীতি বিরুদ্ধ। কারণ আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে হোমিওপ্যাথির কিছু শর্ত আছে। একটা শর্ত হচ্ছে সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন। তাহলে এই আঙ্গিক লক্ষণ দেখে যদি আমরা ওষুধ দিই সেখানে কিন্তু সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন দেওয়া সম্ভব হয় না। তা আর যেহেতু সম্ভব হয় না সেই জন্য এটা হোমিওপ্যাথির নীতি বিরুদ্ধ। তবে আমরা একই ডিজিজের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম যে আমরা দুটো ডিপার্টমেন্ট বলতে পারি। অ্যালোপ্যাথির বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আমাদের দুটো ডিপার্টমেন্ট, একটা হচ্ছে অ্যাকুট ডিজিজ, একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। তাহলে অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে আমরা 5টা পয়েন্ট যার দ্বারা আমরা যে সমস্ত লক্ষণগুলো পাবো সেই লক্ষণ সমস্ত বৈশিষ্ট্য
গুলো এক জায়গায় করলে আমরা সেখানে বৈশিষ্ট্য মণ্ডিত একটা লক্ষণ পাবো। আঙ্গিক লক্ষণ তখন থাকে না, তখন সেটা আঙ্গিক লক্ষণ থাকে না। এই বৈশিষ্ট্যগুলো আঙ্গিক লক্ষণকে বৈশিষ্ট্য মণ্ডিত করে। আমরা যে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেই 5টা পয়েন্টকে যদি আমরা ঠিক মানে প্রয়োগ করতে পারি, তাহলে এটা আমাদের প্রপারলি হোমিওপ্যাথিক থিওরি অনুযায়ী চিকিৎসা করা হবে। এবং সম্পূর্ণ যেটা আমাদের আমরা প্রথমে অর্গান অফ মেডিসিনে পড়েছিলাম যে হোয়াট ইজ আইডিয়াল কিউর, দ্য আইডিয়াল কিউর যেটা আমরা সেই সংজ্ঞায় বলেছিলাম যে র্যাপিড জেন্টল পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। এবং র্যাপিড হবে, দ্রুত হবে, মৃদুভাবে হবে, কোনো ক্ষতি, স্বাস্থ্যের কোনো ক্ষতি না করে হবে, আর সহজবুদ্ধ নীতিতে বা ফর্মুলাতে হবে। এটা হচ্ছে আইডিয়াল কিউর। তা একই নিজেই যে আমাদের আইডিয়াল কিউর হবে যদি আমরা যে 5টা পয়েন্ট নিয়ে যে আলোচনা করবো সে পয়েন্টগুলো যদি ঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি। একটা পয়েন্ট হচ্ছে কজেশন অফ দ্য ডিজিজ, রোগের কারণটা কি। রোগের কারণ অনেকগুলো কারণ হতে পারে। এক্সাইটিং কজ হয়, মেইনটেনিং কজ হয়। যেমন একটা বাচ্চা হঠাৎ করে উঁচু জায়গা থেকে পড়ে আঘাত পেল, তার বিভিন্ন অর্গানে আঘাত হতে পারে, তাহলে এটাকে আমরা বলি কজেশন অফ দ্য ডিজিজ। আঘাতজনিত কারণে তার রোগটা হয়েছে, এটা হচ্ছে কজেশন। এবার লোকেশন, এই আঘাতটা কোন লোকেশনে হয়েছে। আমি আঘাত দিয়ে শুরু করি, আরো অনেক কিছু উদাহরণ দেওয়া যায়। এবার যদি কারো আঘাতটা যদি তার মাথায় লাগে তাহলে একরকম ব্যাপারটা হবে, যদি তার শিরদাঁড়ায় লাগে একরকম হবে, যদি তার নার্ভ ইনজুরি হয় তাহলে একরকম হবে, তারপরে কারো যদি মাসেলে আঘাত হয় তাহলে আর এক রকম হবে। এছাড়া আমাদের কিছু গ্ল্যান্ড আছে, সেই সমস্ত গ্ল্যান্ডে যদি আঘাত হয় তাহলে আর এক রকম, বিভিন্ন রকম গ্ল্যান্ড আছে। তাহলে আমাদের লোকেশনটা মূল্যায়ন করতে হবে। তারপরে হচ্ছে সেন্সেশন, তার অনুভূতি। আমরা বিভিন্ন রকম ব্যথা দেখি, কোন ব্যথা সুই ফোটানোর মতো সেন্সেশন হয়, কোনটা থেতলানো ব্যথার মতো সেন্সেশন হয়, কোনটা মানে জ্বালা পোড়া করে, মনে হয় আগুনে পুড়ে গেছে সেরকম সেন্সেশন হয়। তাহলে আমাদের অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে কিন্তু এই সেন্সেশনটাও আমাদের মানে অ্যানালিসিস করতে হবে। এবার অ্যাকুট ডিজিজের ক্ষেত্রেও কিন্তু মডালিটি থাকে। মডালিটি বলতে হ্রাস আর বৃদ্ধি, এই হ্রাস বৃদ্ধিকে একসঙ্গে আমরা বলি মডালিটি। অ্যাগ্রাভেশন এন্ড অ্যামেলিওরেশন, এই অ্যাগ্রাভেশন আর অ্যামেলিওরেশন মিলে হচ্ছে মডালিটি। তাহলে অ্যাগ্রাভেশন তার বিভিন্ন রকম ক্যারেক্টার আছে। যেমন কোন অ্যাগ্রাভেশন হয় সকালে হয়, কোন অ্যাগ্রাভেশন দুপুরে হয়, কোন অ্যাগ্রাভেশন বিকেলে হয়, কোন অ্যাগ্রাভেশন রাতে হয়। আবার এই অ্যাগ্রাভেশন বিভিন্ন কারণে হয়। ডান দিকে শুলে একরকম অ্যাগ্রাভেশন হয়, বাঁ দিকে শুলে একরকম হয়, চিত হয়ে শুলে একরকম হয়, উপর হয়ে শুলে একরকম হয়। তাহলে এই অ্যাগ্রাভেশন বিভিন্ন প্যাটার্নের অ্যাগ্রাভেশন আছে।
আবার সিজন ওয়াইজ ও অ্যাগ্রাভেশন আছে, কারো বর্ষাকালে কিছু বাড়ে, কারো শীতকালে কিছু বাড়ে, কারো গরমকালে কিছু বাড়ে। তারপরে ঘড়ি ধরেও কিছু অ্যাগ্রাভেশন আছে বিভিন্ন টাইমে। যেমন আমরা একটা প্রমিনেন্ট টাইম বলে দিচ্ছি, বিকেল 4টে থেকে রাত 8টার মধ্যে যদি কোনো ডিজিজ অ্যাগ্রাভেশন হয়, আমরা মেডিকে পড়েছি লাইকোপোডিয়াম, তাহলে টাইম ধরেও কিন্তু অ্যাগ্রাভেশন হয়। এবার অ্যামিউলেশনের ঠিক সেম ব্যাপার। অ্যামিউলেশন কিছু শীতকালে বাড়ে, কিছু গরম, এই শীতকালে কমে, গরমকালে কমে, বর্ষাকালে কমে, সকালে কমে, বিকেলে কমে, দুপুরে কমে, রাতে কমে, আবার চেপে ধরলে কমে, গরম সেক দিলে কমে, ঠান্ডা জল দিয়ে কমে। এই যে কখন এই মডালিটিটা নিয়ে আমাদের অ্যানালিসিস করতে হবে। তারপরে হচ্ছে আরো আনুষঙ্গিক কিছু লক্ষণ থাকে, যাকে বলা হয় কনকমিটেন্স। এই কনকমিটেন্সটা হচ্ছে একটা রোগের সঙ্গে আরেকটা আনুষঙ্গিক রোগ থাকে। যেমন ধরুন দেখা গেল, এটা আপনারা প্র্যাকটিস এখন বুঝতে পারছেন না, প্র্যাকটিস জীবনে দেখতে পাবেন, কোন রোগী দেখা গেল যে তার চুলকনি আছে, চুলকনিটা কমে গেল, অটোমেটিক কমে গেল, চুলকনি কমে যাওয়ার পরে তার হাঁপানি বেড়ে গেল, আবার হাঁপানি কমে গেল তো চুলকনি বেড়ে গেল। একটা ডিজিজের সঙ্গে আরেকটা ডিজিজের যে সম্পর্কযুক্ত যে ব্যাপারটা থাকে সেটাও আমাদের অবজার্ভ করতে হবে, সেটাও আমাদের মানে দক্ষতার সঙ্গে অ্যানালিসিস করতে হবে। তাহলে এই 5টি পয়েন্টের ভিত্তিতে আমরা তরুণ রোগের সিমিলারিটি ওষুধ যদি আমরা নির্বাচন করতে সক্ষম হই, তাহলে তরুণ রোগও আদর্শ আরম্ভ হবে, যেটা আমাদের পরিভাষায় বলা হয় আইডিয়াল কিউর, অর্থাৎ র্যাপিড জেন্টাল পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। র্যাপিড জেন্টাল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ অর্থাৎ আইডিয়াল কিউর। তাই এগুলো আমাদের তরুণ রোগের ব্যাপার। এবার আসা যাক ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা কতগুলো পয়েন্টের উপর আমরা গুরুত্ব দেব। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা টোটাল 12টা পয়েন্টের উপরে গুরুত্ব দেব। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা টোটাল 12টা লক্ষণের উপরে গুরুত্ব দেব। কি? নাম্বার 1 হচ্ছে টাইম এন্ড সাফারিং, কতদিন থেকে সে ভুগছে, টাইম এন্ড সাফারিং। নাম্বার 2 হচ্ছে অতীতে কোন রোগ চাপা পড়েছিল কিনা, অর্থাৎ হিস্ট্রি অফ দ্য সাপ্রেশন অফ দ্য ডিজিজ, কোন চাপা পড়ার ইতিহাস আছে কিনা। নাম্বার 3 কজেশন অফ দ্য ডিজিজ, রোগের কারণ। তাহলে আমরা অ্যাকুট রোগের ক্ষেত্রে রোগের কারণ বলেছিলাম যে এক্সাইটিং কজ, মেইনটেনিং কজ, আর এখানে কিন্তু আমাদের একটা নতুন বিষয় মানে অনুধাবন করতে হবে, সেটা হচ্ছে কজেশন অফ দ্য ডিজিজ। এখানে কিন্তু আমরা মায়াজম নিয়ে আমরা অল্প বিস্তর আলোচনা করেছি। মায়াজম হচ্ছে ইনভিজিবল ডিজিজ প্রডিউসিং পাওয়ার। আমরা আলোচনার মধ্যে আলোচনা করেছিলাম যে 3টে অদৃশ্য শক্তি, একটা হচ্ছে ভাইটাল ফোর্স, যার চোখে দেখা যায় না, জীবনী শক্তি, যাকে আমরা জীবনী শক্তি বলি। নাম্বার 2 হচ্ছে ডিজিজ ফোর্স, অদৃশ্য শক্তি, যার চোখে দেখা যায় না। আর আমাদের মেডিসিন ইজ নট এ সাবস্টেন্স, ইট ইজ অলসো
ইনভিজিবল পাওয়ার অর্থাৎ মেডিসিনাল ফোর্স। তা রোগ শক্তি আমরা অদৃশ্য বলেছিলাম। তাহলে রোগ শক্তি হচ্ছে, রোগ তৈরি হয় তিনটে ক্রনিক মায়োজমের জন্য, ক্রনিক ডিজিজ গুলো হয়। একটা হচ্ছে সোরা, সিফিলিস এন্ড সাইকোসিস। তা সোরা হচ্ছে আমরা ডিটেলস সোরা, সাইকোসিস, সিফিলিসের উপরে বিশাল একটা বই আছে। তা আমরা অত বিস্তারিত আলোচনা তো করতে পারছি না, আমরা সংক্ষেপে একটু জিস্টটুকু নিই। সেটা হচ্ছে সোরা হচ্ছে ইচিং অ্যান্ড ইরাপশন। যেখানে ইচিং অ্যান্ড ইরাপশন থাকবে সেটা হচ্ছে সোরা। আর সাইকোসিস হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ। সাইকোসিস হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ। আর সিফিলিস হচ্ছে যেখানে সেল টিস্যু গুলো ডিস্ট্রাকশন হয়, ডিস্ট্রাকটিভ যে বিষয়, সেটা হচ্ছে সিফিলিস। তা আর রিসেন্ট একটা যে বিষয় যেটা আছে সেটাকে বলা হয় সিডোসোরা, অর্থাৎ সোরা, সিফিলিস, সাইকোসিসের একটা জটিলতম অংশ। সেটা যার ফলে হচ্ছে ক্যান্সার বলে যে রোগটা বিভিন্ন অর্গানে হয়, একেবারে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত যতগুলো অর্গান আছে সমস্ত অর্গানে কিন্তু ক্যান্সার হতে পারে। ক্যান্সার হচ্ছে কম্বিনেশন অফ দ্য সোরা, সিফিলিস এন্ড সাইকোসিস। তা যাই হোক, আমরা এখানে যেটা দেখলাম যে আমরা 12টা পয়েন্টের মধ্যে কজেশন অফ দ্য ডিজিজ হচ্ছে মায়োজম ইজ দ্য কজেশন অফ দ্য ডিজিজ। যে কোনো মায়োজম হচ্ছে, সোরা হতে পারে, সিফিলিস হতে পারে, সাইকোসিস হতে পারে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে লোকেশন। তা কোন লোকেশনে হচ্ছে সেটা আমাকে বিস্তারিত ভাবে অবজার্ভ করতে হবে। আমরা অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে যেটা দেখেছিলাম সেন্সেশন, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমাদের সেন্সেশনটা অ্যানালিসিস করতে হবে, অর্থাৎ অনুভূতি। আর অ্যাকুটের ক্ষেত্রে আমরা মডালিটিস নিয়ে আলোচনা করলাম। ক্রনিকের ক্ষেত্রে কিন্তু মডালিটিস আমাদের অ্যানালিসিস করতে হবে। তাহলে নেক্সট থাকলো কনকমিটেন্স। এখানেও কিন্তু আনুষঙ্গিক যে লক্ষণগুলো সেখানেও আমরা ক্রনিক ক্ষেত্রেও কিন্তু অবজার্ভ করতে হবে। আর নাম্বার 8 যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে ক্যারেক্টার। কিছু ক্যারেক্টার থাকে, চরিত্রগত লক্ষণ যাকে আমরা বলি। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিছু চরিত্রগত লক্ষণ থাকে। তা সেখানে অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে কিন্তু চরিত্রগত লক্ষণ দরকার হয় না, কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমাদের চরিত্রগত লক্ষণগুলো দরকার। নেক্সট হচ্ছে নাম্বার 9, সর্বশেষ গৃহীত চিকিৎসার বিবরণ, অর্থাৎ লাস্ট যে ট্রিটমেন্টটা হয়েছে তার ডিটেলস বিবরণগুলো আমাদের লাগবে। অর্থাৎ কোন সিস্টেমে চিকিৎসা হয়েছিল, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি বা অন্য কোনো থিওরিতে, এবং সেটা টোটাল রেজাল্টও আমাদের অ্যানালিসিস করতে হবে। কারণ আমরা অনেক সময় জানি যে অ্যালোপ্যাথিক কোনো ডিজিজ হলে তারা ইঞ্জেকশন দেয়, ক্যাপসুল দেয়, ট্যাবলেট দেয়, তারপরে মলম দেয়, লোশন দেয়, যার ফলে কিছু ডিজিজ সাপ্রেসড হয়ে যায়। তবে সাপ্রেশনের হিস্ট্রিটা থাকে
তা সেই জন্য আমাদের লাস্ট যে চিকিৎসা হয়েছিল সেই ডিটেলস পার্টিকুলার গুলো আমাদের দরকার। নাম্বার 10 হচ্ছে ফুড ডিজায়ার এন্ড অ্যাভারশন। আমরা সবাই কিন্তু এক জিনিস খাই না, মাছ ভাত সবাই খাই, কিন্তু সবার সব জিনিস কিন্তু প্রিয় না। আমরা খাই, অনেক কিছু খাই, বাঁচার জন্য খাই, কিন্তু কেউ মাছ খেতে ভালোবাসে, কারো মাছ পছন্দ না। কেউ মাংস খেতে ভালোবাসে, কারো মাংস পছন্দ না। কারো ডিম পছন্দ, কেউ ডিম খেতে পছন্দ করে না। তা এরকম প্রত্যেকটা খাবারে কিন্তু ইচ্ছা অনিচ্ছা আছে। সেই সঙ্গে আরেকটা জিনিস আছে, ইচ্ছা অনিচ্ছার বাইরেও একটা জিনিস আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। কোনো খাবার খেলে অনেকে দেখা যায় তার কিছু অসুবিধা হয়, হ্যাঁ, তা সেটাও কিন্তু আমাদের পর্যবেক্ষণ করতে হবে। আর তারপরে নেক্সট নাম্বার 11 হচ্ছে জেনারেটিস, অর্থাৎ সার্বদৈহিক যে লক্ষণগুলো, জেনারেল যে সিমটমস গুলো, সেই সিমটমস গুলো দরকার। আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমাদের আরেকটা লক্ষণ দরকার, সেটা হচ্ছে মেন্টাল সিমটম। মেন্টাল সিমটম আমাদের কাছে বিশেষ করে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে খুবই উপকারী। তা এই গেল আমাদের ওষুধ সিলেকশনের, নির্বাচনের কৌশলটা। তাহলে আমরা আলোচনার মধ্যে পেলাম যে ঠিক ঠিক ওষুধ নির্বাচন করার জন্য আমরা রোগটাকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ক্রনিক ডিজিজ, একটা হচ্ছে অ্যাকুইট ডিজিজ। অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে আমরা 5টা পয়েন্টের উপরে অ্যানালিসিস করব। 5টা পয়েন্ট হচ্ছে, 1 নম্বর হচ্ছে কজেশন, 2 নম্বর হচ্ছে লোকেশন, 3 নম্বর হচ্ছে সেন্সেশন, 4 নম্বর হচ্ছে মডালিটিস, আর 5 নম্বর হচ্ছে কনকমিটেন্স। তো এই 5টা পয়েন্টের উপরে আমরা অ্যানালিসিস করে অ্যাকুইট ডিজিজ গুলো চিকিৎসা করব। আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা 12টা পয়েন্ট অ্যানালিসিস করে আমরা মেডিসিন সিলেকশন করব। 1 নম্বর হচ্ছে টাইম এন্ড সাফারিং, 2 নম্বর হচ্ছে সাপ্রেশন অফ দ্য ডিজিজ, 3 নম্বর হচ্ছে কজেশন, 4 নম্বর হচ্ছে লোকেশন, 5 নম্বর হচ্ছে সেন্সেশন, 6 নম্বর হচ্ছে মডালিটিস, 7 নম্বর হচ্ছে কনকমিটেন্স, 8 নম্বর হচ্ছে ক্যারেক্টার, 9 নম্বর হচ্ছে লাস্ট ট্রিটমেন্ট, 10 নম্বর হচ্ছে ভেজিটেবল মাইন্ড, অর্থাৎ খাদ্যের ইচ্ছা, ডিজায়ার, ফুড ডিজায়ার এন্ড অ্যাভারশন। নাম্বার 11 হচ্ছে জেনারেটিস, নাম্বার 12 হচ্ছে মেন্টাল সিমটম। তো এইগুলো আমরা পর্যালোচনা করে অ্যাকুইট ডিজিজ এন্ড ক্রনিক ডিজিজ চিকিৎসা করব। আজকে আমরা এখানে শেষ করি, কারণ আজকে অনেকে তো আসে।